জেরুজালেমে বিদেশি সেনা মোতায়েনের ফিলিস্তিনি প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের। পশ্চিম তীর ও গাজায় নতুন করে সংঘর্ষে নিহত 4। সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের সম্মেলনে আইএসের হামলায় নিহত 5। তুর্কি আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত করার দাবি প্রত্যাখ্যান মস্কো। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কুন্দুজে হাসপাতালে প্রমাণ নষ্টের অভিযোগ আগে না জানিয়ে সেখানে ঢুকে পড়ে ন্যাটোর ভারী যান, দাবি এমএসএফের। এবং শরণার্থীদের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধের ঘোষণা হাঙ্গেরির, জাতিসংঘের উদ্বেগ, স্থায়ী সমাধানের আহ্বান ইইউ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। জেরুজালেমের সংঘাত বন্ধে আল আকসা মসজিদ এলাকায় আন্তর্জাতিক সেনা মোতায়েনের ফিলিস্তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এই অঞ্চলে চলমান বিক্ষোভ সহিংসতা বন্ধ না হলে অচিরেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ধর্মীয় সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এর মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় পশ্চিম তীর ও গাজায় নতুন করে 4 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে চলতি মাসে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে 39 জনে দাঁড়ালো। ফিলিস্তিনিদের সহিংস বিক্ষোভ দমনে জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর তল্লাশি অভিযান জোরদারের পরও থামছে না সংঘাত। শুক্রবারও জুমার নামাজের পর পশ্চিম তীর, বেথলেহেম ও হেব্রনে ফিলিস্তিনিরা দলে দলে বিক্ষোভ মিছিল বের করলে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। এদিন নিরাপত্তা বাহিনীর গুলিতে পশ্চিম তীরে 2 ফিলিস্তিনি নিহত হয়। এদের মধ্যে একজনকে কিরিয়াত আরবা এলাকায় এক সেনাকে ছুরিকাঘাত করার অভিযোগে গুলি করে হত্যা করা হয়। একই দিন গাজায় শত শত ফিলিস্তিনির বিক্ষোভ সমাবেশে ইসরায়েলি সেনারা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এখানেও নিরাপত্তা বাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি তরুণ নিহত হয়। এর পরপরই বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিদের একটি তীর্থস্থানে আগুন ধরিয়ে দেয়। সন্ত জোসেফের কবর বলে পরিচিত ইহুদিদের ওই পবিত্র স্থানে হামলার ঘটনায় কেউ হতাহত না হলেও প্রাচীন এই স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এমনটা চলতে থাকলে খুব শিগগিরই দুপক্ষের উপর এই সংঘাতের ধ্বংসাত্মক প্রভাব পড়বে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব। গত কয়েক সপ্তাহ ধরে জেরুজালেম ও পশ্চিম তীরে যে প্রাণঘাতী সংঘাত চলছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। যে করেই হোক এসব ঘটনায় জড়িতদের সঠিক বিচার নিশ্চিত করতে হবে। শুক্রবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে নিজেদের পাল্টাপাল্টি অবস্থান তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিনিধি। ইসরায়েলের অবরুদ্ধ এলাকায় নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যার দায়ে তেল আবিবকে কঠিন শাস্তির মুখোমুখি করা উচিত। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জেরুজালেম থেকে ইসরায়েলি অবরোধ উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত এ অঞ্চলের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে বহুজাতিক বাহিনী মোতায়েন করা দরকার। এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন ফিলিস্তিনি শিশুদের কিভাবে ইহুদিদের ছুরি মারার কৌশল শেখানো হয়। প্রতিদিনই তারা ইসরায়েলিদের উপর সশস্ত্র হামলা চালাচ্ছে। আমরা পূর্ব জেরুজালেমে যে কোনো ধরনের আন্তর্জাতিক হস্তক্ষেপের বিরুদ্ধে। গত মাসের শেষ দিকে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর মধ্যেই চলতি মাসের শুরুতে ইহুদিদের উপর ফিলিস্তিনিদের সশস্ত্র হামলার ঘটনা বেড়ে গেলে কঠোর অবস্থানে যায় তেল আবিব। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের হামলার প্রতিবাদে জর্ডানে বিক্ষোভ করেছে শত শত মানুষ। শুক্রবার জর্ডানে রাজধানী আম্মানে জেরুজালেম ও পশ্চিম তীরে চলমান সহিংসতার জন্য ইসরায়েলকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেয়। আর তারা আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের প্রবেশাধিকার বন্ধ করার ইসরায়েলি সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেয় ইসলামিক অ্যাকশন ফ্রন্ট। এ সময় ইসরায়েলি পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। পশ্চিম তীরে চলমান সহিংসতায় নিজেদের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতারের ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দায়ী করে এর তীব্র সমালোচনা করেছে হামাস। সেই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এমন আচরণের কারণে অভ্যন্তরীণ সংকট
আরও ঘনীভূত হচ্ছে বলেও এ সময় হামাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ মাসের শুরু থেকে পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ফিলিস্তিনিদের সহিংসতায় এ পর্যন্ত 14 হামাস সদস্যকে গ্রেফতার করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে পশ্চিম তীর থেকে নিজেদের অন্তত 7 সদস্যকে গ্রেফতারের অভিযোগ এনে যত দ্রুত সম্ভব তাদের মুক্তির দাবি জানায় হামাস। যদিও হামাস সদস্যদের গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। The signs read traitors and save the West Bank. This protest সৌদি আরবের পূর্বাঞ্চলে সাইহাত শহরে শিয়া সম্প্রদায়ের একটি সম্মেলন কেন্দ্রে বন্দুকধারীর হামলায় অন্তত 5 জন নিহত ও 9 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়। হামলার পরপরই এই ঘটনার দায় স্বীকার করেছে উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী আইএস সংশ্লিষ্ট একটি সংগঠন। আইএস বাহরাইন নামের সংগঠনটি অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে তাদের এক সদস্য স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে শিয়াদের হত্যা করেছে। ভবিষ্যতে সংখ্যালঘুর শিয়াদের উপর এ ধরনের আরও হামলা চালানো হবে বলেও হুমকি দেয় তারা। চলতি বছর সৌদি আরবে শিয়াদের উপর 2টি আত্মঘাতী হামলা চালানো হয়, যেগুলোতে প্রায় অর্ধশতাধিক নাগরিক নিহত হয়েছে। على المارة في محيط المسجد حيث بادرت دورية أمن في الموقع। তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ভূপাতিত ড্রোনটি রাশিয়ার বলে যে অভিযোগ করেছে তুর্কি সরকার তা নাকচ করে দিয়েছে রুশ প্রশাসন। এদিকে সিরিয়ায় রাশিয়ার বিমান অভিযানে সামরিক ও গোয়েন্দা তথ্য আদান প্রদান সহ কোনো ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই পরিস্থিতিতে ইরানি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের সহায়তায় পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহর উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরীয় সেনাবাহিনী। শুক্রবার তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী আকাশ সীমার 3 কিলোমিটারের মধ্যে একটি চালকবিহীন বিমান বা ড্রোন ঢুকে পড়লে দেশটির সেনাবাহিনী সেটিকে গুলি করে নামিয়ে আনে। তুর্কি সামরিক কর্তৃপক্ষ দাবি করে গুলি করার আগে ড্রোনটিকে বেশ কয়েকবার সতর্ক করা হয়। তারা আরও দাবি করেন ড্রোনটি রুশ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ওরলানের তৈরি। জবাবে ওরলান এক বিবৃতিতে ড্রোনটি কোনো মতেই তাদের কোম্পানির তৈরি নয় বলে দাবি করার পাশাপাশি তুর্কি সরকার মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করে। বিবৃতিতে বলা হয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে যে ড্রোনটি দেখানো হয়েছে সেরকম পাখার ড্রোন কোনো রুশ কোম্পানি তৈরি করে না। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে তাদের সব বিমান ও ড্রোন অক্ষত রয়েছে। এছাড়া এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান সিরিয়ার 346টি লক্ষ্যবস্তুতে রুশ বিমান 394 দফা হামলা চালিয়েছে। আমরা আপনাদের নিশ্চিত করতে পারি সিরিয়ায় আমাদের সবগুলো ড্রোন ও বিমান নিরাপদেই ঘাঁটিতে ফিরে এসেছে। দেশটিতে আমাদের জঙ্গি বিরোধী অভিযান ভালোভাবে চলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তীকালীন সরকারই কেবল সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে পারে। তবে সে সরকারের বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের অবস্থান কি হবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি। ওবামা আরো বলেন সিরিয়ায় আইএস নির্মূল অভিযানে রাশিয়ার সঙ্গে বৃহত্তর পরিসরে আলোচনা কিংবা তথ্য আদান প্রদান করবে না তার সরকার। আমরা সিরিয়ায় দুপক্ষের বিমানগুলোর আকাশ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে পারি, এর বেশি কিছু নয়। আমার মনে হয় খুব শীঘ্রই রাশিয়া বুঝতে পারবে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে সিরিয়ায় শান্তি আনা যাবে না। এরই মধ্যে রুশ বাহিনীর বিমান হামলার সহায়তায় ইরানি সেনা ও হিজবুল্লাহ মিলিশিয়া যোদ্ধাদের নিয়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় নগরী আলেপ্পো পুনরুদ্ধারে বড় আকারের অভিযান শুরু করেছে সিরীয় সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা জানান ইতোমধ্যে তারা শহরটির বিদ্রোহী নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকা দখল করতে সক্ষম হয়েছেন। পর্যবেক্ষণ সংস্থাগুলো বলেছে আলেপ্পোর দক্ষিণে ব্যাপক সংঘর্ষ চলছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। 2 সপ্তাহ আগে আফগানিস্তানের কুন্দুজে মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতালটিতে মার্কিন যানবাহন ঢুকে প্রমাণ নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। এমএসএফ এর বরাতে শনিবার এই খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সংগঠনটি বলেছে কোনো ধরনের জানান না দিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ভারী অস্ত্র ও যানবাহন নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। এতে হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ও প্রমাণ নষ্ট হয় বলে দাবি এমএসএফ এর। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলার পর যখন তার তদন্ত চলছে তখনই এমন খবর পাওয়া গেল। কুন্দুজের হাসপাতালটিতে বিমান হামলায় অন্তত 22 জন নিহত হয়, যাদের মধ্যে 12 জনই হাসপাতালের চিকিৎসক ও কর্মী। মার্কিন সামরিক বাহিনী বলেছে লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের গোলা হাসপাতালটিতে আঘাত হেনেছে। আফগানিস্তানে 2016 সালের পরও মার্কিন সেনার উপস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগান সরকার।
শনিবার আফগান সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত দেশে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও যে কোনো ধরনের সন্ত্রাস এবং হুমকি মোকাবেলায় সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হবে বলেও এ সময় বিবৃতিতে উল্লেখ করা হয়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানায় 2016 সালের পরও 2017 সালের প্রথম দিকে আফগানিস্তানে 5,500 মার্কিন সেনা মোতায়েন থাকবে। বর্তমানে আফগান সেনাদের প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় দেশটিতে 9,800 সেনা মোতায়েন রয়েছে। এর আগে 2016 সালের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ভারতের মুম্বাইয়ে একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে নিহত 8, অন্ধ্রপ্রদেশে সড়ক দুর্ঘটনায় 13 জনের মৃত্যু। শরণার্থীদের প্রবেশ ঠেকাতে হাঙ্গেরি ক্রোয়েশিয়া সীমান্তে কাঁটা তারের বেড়া দিয়েছে হাঙ্গেরি সরকার। সীমান্ত বন্ধ করে দেওয়ার এই সিদ্ধান্তের পরপরই উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCRI। ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী বিষয়ক কমিশনার বলেছেন তিনি শরণার্থীদের স্থানান্তর প্রকল্পকে একটি স্থায়ী ব্যবস্থা হিসাবে চালু করতে চান। এদিকে শরণার্থীদের জন্য ট্রানজিট জোন গড়ে তোলার প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সবাই ছুটছে শেষ ট্রেনটি ধরতে, কোনোভাবেই যেন ট্রেন মিস না হয় সেজন্য কাদাময় পথে হুড়াহুড়ি করে চলেছে হাজারো মানুষ। ক্রোয়েশীয় সীমান্ত পার হয়ে হাঙ্গেরি যাবে ট্রেনটি। শুক্রবার ক্রোয়েশিয়া হাঙ্গেরি সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের পরপরই উদ্বিগ্ন অভিবাসীরা হাঙ্গেরি যেতে শেষ ট্রেনটি ধরতে এভাবেই ছুটতে থাকেন। হাঙ্গেরি সরকার ক্রোয়েশিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া বসিয়েছে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে। অভিবাসীরা অস্ট্রিয়া ও জার্মানিতে পৌঁছাতে হাঙ্গেরিকে ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করছে। শনিবার অভিবাসীদের শেষ দলটিকেও সীমান্ত পেরিয়ে হাঙ্গেরিতে ঢুকতে দেয় কর্তৃপক্ষ। সীমান্ত বন্ধ করে দিলে আমরা খুবই বিপদে পড়ব। জার্মানিতে পৌঁছানোর জন্য আমরা যে পরিকল্পনা করেছিলাম তা ভেস্তে যাবে। সীমান্ত বন্ধের ঘোষণায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর পক্ষ থেকে শরণার্থীদের সহায়তার কথা বলা হয়েছে। খারাপ আবহাওয়া থেকে শরণার্থীদের নিজেদের রক্ষার মতো প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়াই হাঙ্গেরির সীমান্ত বন্ধ করে দেওয়া উচিত হবে না। তবে তারা যদি তাদের সিদ্ধান্ত বহাল রাখে তাহলে আমরা অবশ্যই শরণার্থীদের সাহায্য করব, হোক সে সংখ্যা 2000 কিংবা 5000। এর মধ্যে EU এর শরণার্থী বিষয়ক কমিশনার গ্রিসের লেসবস দ্বীপ পরিদর্শনে গিয়ে বলেছেন শরণার্থীদের স্থানান্তর প্রকল্পটিকে স্থায়ী ব্যবস্থা হিসেবে চালু করা প্রয়োজন। স্থায়ী স্থানান্তর প্রক্রিয়া শুরুর জন্য আমরা শিগগিরই একটি প্রস্তাব পেশ করব। বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য এই পরিকল্পনা সফল হওয়া জরুরি। শুধু গ্রিস নয়, ইতালি ও অন্যান্য জায়গায় যেখানে অভিবাসী সংকট চলছে সব জায়গায় অভিবাসীদের সঠিক প্রক্রিয়া মেনে চলতে হবে। এদিকে তুরস্ক থেকে আসা একটি নৌকাডুবির ঘটনা উল্লেখ করে গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস তার দেশে শরণার্থীর ঢল সামলাতে তুরস্ক সীমান্তে কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথা বলেন। ব্রাসেলসের EU সম্মেলন থেকে ফিরে তিনি এসব কথা বলেন। তুরস্কের প্রতি EU এর সমর্থনে আমরা সমর্থন দিতে প্রস্তুত আছি। তার মানে এই নয় যে আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করবে এমন কিছু আমরা মেনে নেব। একই দিন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জার্মান সীমান্তে ট্রানজিট জোন স্থাপনের প্রস্তাবনার পক্ষে মত দিয়ে বলেন সবাইকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। ট্রানজিট জোন তৈরি হলে যারা আশ্রয় পাবে না তাদের সেখান থেকে দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হবে। অর্থনৈতিক কারণে ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা আসছে তাদের আশ্রয় দিতে গেলে যুদ্ধবিধ্বস্ত দেশের শরণার্থীদের আশ্রয় দেওয়া সম্ভব হবে না, কারণ সবাইকে জায়গা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। শরণার্থী সংকট মোকাবেলায় যখন আশ্রয়দাতা দেশগুলো বিভিন্ন পরিকল্পনা করছে তখন বুলগেরিয়ায় সীমান্ত পুলিশের গুলিতে মারা গেছে এক আফগান শরণার্থী। তুরস্ক সীমান্ত পেরিয়ে বুলগেরিয়ায় প্রবেশের চেষ্টা করলে সীমান্তরক্ষীরা তাকে গুলি করে। এই প্রথম ইউরোপে প্রবেশের চেষ্টা করায় কেউ গুলি খেয়ে মারা গেল বলে জানিয়েছে UNHCR। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সীমান্ত পেরিয়ে ভুলক্রমে পাকিস্তানে ঢুকে পড়া বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভারতীয় নারী গীতা বিবাহিত এবং তার 10 বছরের একটি ছেলে রয়েছে বলে তার পরিবার দাবি করেছে। শুক্রবার গীতার মা শান্তি দেবী এ দাবি করেন। ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাবের লুধিয়ানা শহরে থাকা তার পরিবার জানিয়েছে নিখোঁজ হওয়ার পর তারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন।
গীতার প্রকৃত নাম হীরা এবং নিখোঁজ হওয়ার সময় তার বয়স 17 থেকে 18 ছিল বলেও দাবি করে তার পরিবার। যদিও ইথি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজ হওয়ার সময় তার বয়স ছিল 11 বছর। অক্টোবর মাসের 19 থেকে 26 তারিখের মধ্যে গীতাকে ভারতে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সরকার। ভারতের মুম্বাইয়ে একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 8 জন। শুক্রবার মুম্বাইয়ের কুরলা এলাকার সিটি কিনারা হোটেলে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর হোটেলে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে আসে। উদ্ধারকারীরা হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই ওই হোটেলের কর্মী বলে হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতের অন্ধ্রপ্রদেশে সড়ক দুর্ঘটনায় 13 জন মারা গেছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। একটি প্রাইভেট বাসের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর 6:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভ্যানটিতে করে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল যাত্রীরা। দুর্ঘটনার পর বাসটিতে আগুন লেগে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রথম নারী স্পিকার হিসেবে নেপালের মাওবাদী রাজনীতিবিদ ওনসারি ঘাটতি মাগারকে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। শুক্রবার পার্লামেন্ট সদস্যরা সর্বসম্মতভাবে স্পিকার হিসেবে নির্বাচিত করে তাকে। এর আগে নেপালের দ্বিতীয় সাংবিধানিক গণপরিষদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন 37 বছর বয়সী ওনসারি ঘাটতি মাগার। নির্বাচিত হওয়ার পরপরই নতুন সংবিধানের আলোকে আইন প্রণয়নে সকলের সহযোগিতা চান তিনি। একই দিন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয় প্রজাতন্ত্র পার্টির গঙ্গা প্রসাদ যাদবকে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দাবানল এখনো নিয়ন্ত্রণে না আসায় সেখানকার 400-রও বেশি অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। টেক্সাসের ভয়াবহ দাবানলে এ পর্যন্ত 4582 একর বনাঞ্চল পুড়ে গেছে। এছাড়াও দাবানলের আশপাশের 40টির বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 200-রও বেশি কর্মী। প্রচণ্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে দুর্যোগ মোকাবেলায় রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর গ্রেগ অ্যাবট। মেক্সিকোর কলিমা আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই উদগীরণ অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে কলিমা শহরের আগ্নেয়গিরিটির দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে 6500 ফুটের বেশি উঁচুতে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ে। এতে আগ্নেয়গিরির আশপাশের বাড়িঘর ও রাস্তায় ছাইয়ের পুরো আবরণ পড়ে যায়। এই অবস্থায় আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছরের জানুয়ারি মাস এই আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে ওঠে। ইরানে মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে ইরান জাতিসংঘের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে শুক্রবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলেও জাতিসংঘের সামান্থা পাওয়ারকে জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত। এটি চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া পরমাণু চুক্তির পরিপন্থী। ইরান 10 অক্টোবর পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে। লিবিয়ায় একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাবের পর ইসলামী রাজনীতিকদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ। শুক্রবার লিবিয়ার বেনগাজি শহরে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয় 2000-এর বেশি মানুষ। বিক্ষোভ চলাকালে তারা লিবিয়ার জনগণের পছন্দে নির্বাচিত সরকার গঠনের দাবি জানায়। এর আগে গত সপ্তাহে লিবিয়ার বর্তমান সংকট নিরসনে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেয় জাতিসংঘ। 2014 সাল থেকে লিবিয়ায় 2টি প্রতিদ্বন্দ্বী সরকার রয়েছে, যার একটি ত্রিপোলিতে ইসলামী গোষ্ঠী সমর্থিত সরকার, অপরটি দেশটির পূর্বাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। গ্রিসে ব্যয় সংকোচন নীতির বিরোধিতা করে বিক্ষোভ করেছে শত শত মানুষ। শুক্রবার মধ্যরাতে গ্রিসের এথেন্সে পার্লামেন্ট ভবনের সামনে পতাকা ও ব্যানার হাতে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় দেশটির শত শত শিক্ষার্থী, কর্মজীবী ও বেকার মানুষজন। বিতর্কিত এই বিলটি পাশ হলে গ্রিসের সরকারি চাকরিজীবীদের অবসর ভাতা 10% কমানো ও অবসরের বয়স 67 বছর বাড়ানো সহ কর ফাঁকির শাস্তি বাড়ানো হবে। এর আগে দেশটির আইন প্রণেতারা এই চুক্তির পক্ষে বিপক্ষে তার বক্তব্য প্রকাশ করে। এদিকে ইউরোপীয় কমিশন, ইউরোপিয়ান
সেন্ট্রাল ব্যাংক আন্তর্জাতিক অর্থ তহবিলের পর্যবেক্ষকরা জানিয়েছে, চলতি বছরের অক্টোবরের মধ্যে গ্রিস তাদের তৃতীয় দফার ঋণ চুক্তির শর্তসমূহ কতটুকু মেনে চলছে তা মূল্যায়ন করবে তারা। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশের মাইদুগুড়িতে একটি আবাসিক ভবনে বোমা হামলায় 6 জন নিহত হয়েছে। এর আগে বৃহস্পতিবার মাইদুগুড়ির একটি মসজিদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত 30 জন নিহত ও বহু মানুষ আহত হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। শুক্রবার মাইদুগুড়ির আবাসিক ভবনে বোমা হামলায় এই হতাহতের খবর জানায় স্থানীয় কর্মকর্তারা। এতে আহত হয় আরও অন্তত 17 জন। তবে স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আবাসিক ভবনের ওই হামলায় নিহত হয় অন্তত 14 জন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি মসজিদে নামাজের সময় প্রথম আত্মঘাতী হামলাটি চালানো হয়। আতঙ্কিত লোকজন বের হতে শুরু করলে কিছুক্ষণ পর দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। তাৎক্ষণিকভাবে ওই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, উগ্রপন্থী জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলার পেছনে দায়ী। এর আগে মঙ্গলবার মাইদুগুড়িতে সিরিজ বোমা হামলায় 4 জন প্রাণ হারান। রাশিয়া তুরস্কের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ শিগগিরই $10,000 কোটি পৌঁছাবে। সম্প্রতি এই আশা প্রকাশ রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সেই মেশকভ বলেছেন, টার্কিশ স্ট্রিম প্রকল্প এবং আকুও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। এর আগে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আশা প্রকাশ করেন 2023-এর মধ্যে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $10,000 কোটি পৌঁছাবে। 2014 সালে এই পরিমাণ ছিল $3,000 কোটি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না ভারতের বিভিন্ন প্রদেশের রাজ্য সরকার। এই কারণেই ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিনিয়তই বাড়ছে ডাল, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম। সম্প্রতি এমন মন্তব্য করেছেন দেশটির কৃষি মন্ত্রী রাধা মোহন সিং। এ সময় তিনি আরো বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বারবারই ব্যর্থ হচ্ছে তারা। বর্তমানে ভারতে ডাল রফতানি নিষিদ্ধ, আমদানিও শুল্কমুক্ত। এছাড়া চাহিদা অনুযায়ী ভারতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুদ রয়েছে বলেও জানিয়েছে দেশটির সরকার। এরপরও নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছে দেশটির সাধারণ মানুষ। ডাল সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন রাজ্যের সরকারকে করণীয় বিষয়ে প্রস্তাব দেওয়ার কথা বলা হলেও তারা সাড়া দেয়নি। বর্তমানে দেশটিতে প্রতি কেজি ডাল বিক্রি হচ্ছে 118 রুপি করে। চীনের অর্থনীতি এখন গতানুগতিক ধারা থেকে বের হয়ে আধুনিক ধারায় ফিরতে শুরু করেছে। এ কারণে দেশের অর্থনীতির এমন ধীর গতির মধ্যে পুরো জাতির আস্থা ধরে রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে, এমন মন্তব্য করেছেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। চীনে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, 2025 সালের মধ্যে দেশটির অবকাঠামোগত উন্নয়ন অনেকটা এগিয়ে যাবে। পাশাপাশি সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিতে এবং তরুণ উদ্যোক্তা তৈরিতেও সাফল্য অর্জন করবে চীন। তাই নগরায়ন এবং কৃষি খাতকে আধুনিকায়নের জন্য বিনিয়োগের পাশাপাশি দেশের নীতি নির্ধারকদেরও অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি আরো বলেন, দেশের যোগাযোগ খাত, আবাসন খাত এবং বাণিজ্যিক অঞ্চলগুলো উন্নয়নে কাজ করছে সরকার। চাঁদের দক্ষিণের অংশে একটি মহাকাশযান পাঠাবে ইউরোপীয় ও রুশ মহাকাশ সংস্থা। চাঁদের ভবিষ্যতে ইউরোপীয় মহাকাশ বিজ্ঞানী পাঠানোর পরিকল্পনা আছে। প্রাথমিকভাবে রোবটযান পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় মহাকাশ সংস্থা। লুনা 27 নামের এই মিশনে রোবটযান পাঠানো হবে চাঁদের দক্ষিণাংশের ঠান্ডা ও অন্ধকার অঞ্চলে। সন্ধান করা হবে সেখানে পানি পাওয়া যায় কিনা, এছাড়াও অক্সিজেন ও জ্বালানি তৈরির উপাদান পাওয়া যায় কিনা তাও খোঁজা হবে। ফিলিপিন্সে 2 বছরের এক শিশু চেয়ার লিডিং এর কসরত দেখিয়ে অবাক করে দিয়েছে সবাইকে। আর এই কাজগুলো সে করছে বেশ সাবলীলভাবে। তার কসরতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসা করেছে হাজার হাজার মানুষ। সার্কাস ও চেয়ার লিডিং এ অংশগ্রহণকারীদের ভারসাম্য রক্ষার দক্ষতা দেখে আমরা প্রায়ই বিস্মিত হই। একবার ভাবুন তো, চেয়ার লিডিং এ কসরত দেখাচ্ছে 2 বছরের ছোট্ট এক শিশু। ফিলিপিন্সের বাতাঙ্গাস প্রদেশের জিসি গার্সিয়া নামের এই শিশুটি তার বাবার হাতের ওপর এক পায়ে দাঁড়িয়ে ভারসাম্য রক্ষার এক অসাধারণ দক্ষতা দেখিয়ে অবাক করে দিয়েছে সবাইকে। কখনো এক পায়ে দাঁড়িয়ে, কখনো বা সুপারম্যানের ভঙ্গিতে এই কসরতগুলো দেখায় সে, আর সবই করে খুব সাবলীল ও স্বতঃস্ফূর্তভাবে।
বাবা রেনিয়ার গার্সিয়া ও মা অ্যাঞ্জেলা গুয়েরো ছিলেন চিয়ার লিডার। 1 বছর বয়স থেকেই জিসিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন তারা। জিসি আমাদের ভিডিওগুলো যখন থেকে দেখেছে তখন থেকেই হয়তো চিয়ার লিডার হতে চেয়েছে। ওকে প্রশিক্ষণ দেওয়া শুরু করার পর আমাদের অবাক করে দিয়ে খুব দ্রুতই কসরতগুলো রপ্ত করে ফেলে। এদিকে জিসির মতো ছোট শিশুকে এ ধরনের কসরতের প্রশিক্ষণ দেয়া এবং ভিডিও প্রকাশ করার ব্যাপারে সতর্ক করলেন একজন শিশু বিশেষজ্ঞ। বাবা মাকে শিশুদের এ ধরনের প্রশিক্ষণ ও সেই ভিডিও প্রকাশের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। অধিকাংশ বাবা মাই তাদের সন্তানের কাজের জন্য গর্ববোধ করবে, তবে তাদের শিশুদের উপর এর দীর্ঘমেয়াদী প্রভাবের ব্যাপারেও ভাবতে হবে। তার কসরত প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হলে তা ব্যাপক প্রশংসিত হয়। এ পর্যন্ত তার ভিডিওটি দেখেছে 29,000-এর বেশি ফেসবুক ব্যবহারকারী আর শেয়ার করেছে 433 জন। শুধু ফেসবুকেই প্রশংসিত হয়নি, তার শারীরিক কসরত দেখানো হয়েছে দেশটির জাতীয় টেলিভিশনেও। এছাড়া এরই মধ্যে বিভিন্ন অনুষ্ঠানেও ডাক পেয়েছে সে। তবে জিসির বাবা মা এখনো সিদ্ধান্ত নেননি ভবিষ্যতে সে কি হবে। এ ব্যাপারটি তারা জিসির ওপরই ছেড়ে দিতে চান। শিরিন আক্তার, সময় সংবাদ। দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি যে প্রযুক্তি বিশ্বকে এনে দিয়েছে মানুষের হাতের মুঠোয়, তা হলো উড়োজাহাজ। সময়ের সাথে সাথে আকাশযানের নির্মাণ প্রযুক্তিতে এসেছে পরিবর্তন। দ্রুত থেকে দ্রুততম সময়ে তৈরি করা হচ্ছে এক একটি উড়োজাহাজ। কিভাবে তৈরি করা হয় বিশাল আকারের এই কলের পাখি? চলুন ঘুরে আসি বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর একটি ওয়ার্কশপ থেকে। ওয়াশিংটনের সিয়াটলে অবস্থিত বোয়িং এর কারখানায় চলছে 7879 ড্রিমলাইনার তৈরির কাজ। বিমানের আলাদা আলাদা অংশগুলো তৈরির মধ্য দিয়ে শুরু হয় উড়োজাহাজ নির্মাণ প্রক্রিয়া। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় নিখুঁতভাবে এই কাজটি করে চলেন বোয়িং এর কর্মীরা। ইতোমধ্যে অপর একটি বিমানে করে এসে উপস্থিত হয় ড্রিমলাইনারের মূল কাঠামো বা ফিউসেলাজ। কয়েক দফায় এই অ্যাসেম্বল সেন্টারে নিয়ে আসা হয় বিমানটির ককপিট, মূল কাঠামো, ডানা এবং লেজ। অ্যাসেম্বল ফ্লোরে ড্রিমলাইনারের মূল কাঠামোর সাথে জুড়ে দেওয়া হয় ডানা, লেজ আর পাইলটের বসার স্থান ককপিট। স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে নিখুঁতভাবে জুড়ে দেওয়া হয় প্রতিটি অংশ। সবশেষে মূল কাঠামোর সাথে লাগানো হয় চাকা। ডানায় জুড়ে দেওয়া হয় একজোড়া শক্তিশালী রোলস রয়েলস ট্রেন্ট ইঞ্জিন। একই সাথে ভেতরে আরেক দল কর্মী চালিয়ে যায় অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ। বিমানের ভেতরের অংশটি যাত্রীদের জন্য আরামদায়ক ও নিরাপদ করে তুলতে কাজ করে তারা। সব শেষে একবার পরীক্ষা করে দেখা হয় প্রতিটি অংশ। অ্যাসেম্বল শেষে আস্ত বিমানটিকে নিয়ে যাওয়া হয় আলাদা পেইন্ট ফ্লোরে। আর এখানেই বাহারি রঙে রাঙিয়ে তোলা হয় পুরো বিমানটিকে। এয়ারলাইন্স কোম্পানির নাম আর লোগো স্থান পায় এর গায়ে। সবশেষে আকাশে ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয় ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং 7879 ড্রিমলাইনার। 216 আসন বিশিষ্ট এই বিমানটি চলতি বছরেই যুক্ত হবে ব্রিটিশ এয়ারওয়েজের এয়ারলাইন্স বহরে। আদনান আহমেদ, সময় সংবাদ। টিউলিপের জন্য বিখ্যাত হল্যান্ডের কয়েকেনহোফ বাগান। এ বাগানে রয়েছে প্রায় 100 প্রজাতির কয়েক হাজার টিউলিপ ফুল। দিগন্ত বিস্তৃত এসব বর্ণিল ফুলের মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন দেশ বিদেশের লাখ লাখ পর্যটক। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ফুল শুধু এর সৌন্দর্য দিয়ে মুগ্ধই করে না, মানুষের মনে এনে দেয় অনাবিল প্রশান্তি। মানুষের হাতে গড়া হাজার হাজার ফুলের বাগান রয়েছে পৃথিবীতে। এর মধ্যে অন্যতম দক্ষিণ হল্যান্ডের ছোট শহর লিসেতে অবস্থিত কয়েকেনহোফের টিউলিপ বাগান। এটি বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান। 80 একর জায়গা নিয়ে নির্মিত বাগানটি ঘুরে দেখলে এর ভেতরের বেশ কয়েকটি সরোবরের চারপাশে চোখ পড়বে রং বেরঙের 100 প্রজাতির প্রায় 4.5 লাখ টিউলিপ ফুল। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এ বাগানে প্রতি বছর প্রায় 70 লাখ ফুল গাছের চারা রোপণ করা হয়। বাগানের মালিরা খুব যত্ন করেই ফুল চাষ করেন। আমি এখানে 20 বছর ধরে কাজ করছি। এই বাগানটি ইউরোপের সবচেয়ে বড় টিউলিপ বাগান। এ কারণে আমি খুবই গর্বিত।
চোখ জুড়ানো আর মন ভোলানো এই টিউলিপ বাগানের সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর 7.5 লাখের বেশি পর্যটক আসেন। এর মধ্যে প্রতিবেশী দেশ জার্মান থেকেই আসেন প্রায় 1.5 লাখ পর্যটক। I'm here for the first time, but it is marvelous, huh? For me the same. It's beautiful, the colors, it's great. 1949 সালে লিসার মেয়র এ বাগান নির্মাণ করেন, যার সৌন্দর্যে আজও মানুষ মুগ্ধ হচ্ছেন। শিরিন আক্তার, সময় সংবাদ। স্পাই থ্রিলার, সেই সঙ্গে জেমস বন্ড ভক্তদের জন্য সুখবর। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে জেমস বন্ড সিরিজের নতুন ছবি স্পেক্টার। আর এর কেন্দ্রীয় চরিত্র বন্ডের ভূমিকা চতুর্থবারের মতো আবির্ভূত হতে যাচ্ছেন 46 বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। স্পেক্টার জেমস বন্ড সিরিজের চলচ্চিত্র। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে আগামী মাসে মুক্তি পেতে যাওয়া জেমস বন্ড সিরিজের 24তম ছবি স্পেক্টার। মেক্সিকো সিটি। স্পেক্টার শব্দের অর্থ অশরীরী হলেও জেমস বন্ড সিরিজের এবারের ছবিটি কোনো ভূতের ছবি নয়। ছবিটিতে স্পেক্টার হচ্ছে একটি আন্তর্জাতিক অপরাধী চক্রের নামের সংক্ষেপিত রূপ, যার পুরো নাম স্পেশাল এক্সিকিউটিভ ফর কাউন্টার ইন্টেলিজেন্স, রিভেঞ্জ অ্যান্ড এক্সটেনশন, যাদের কাজই হলো গোয়েন্দাগিরি, সন্ত্রাস, প্রতিশোধ আর চাঁদাবাজি। It was me, James. The author of all your pain. নানা বাধা বিপত্তি অতিক্রম করে কিভাবে এই অপরাধী চক্রের মুখোশ উন্মোচন করেন জেমস বন্ড, তাই দেখা যাবে এবারের ছবিতে। Hunting, being hunted, always alone. জেমস বন্ডের প্রতিটি ছবিতেই বন্ড গার্ল বা জেমস বন্ডের বান্ধবী কে হতে যাচ্ছেন তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলের কমতি থাকে না। Get away from me! স্পেক্টার ছবিতে দুই বন্ড গার্ল হিসেবে এবার দেখা যাবে জনপ্রিয় ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি আর ফরাসি লিউ সেডুক্সকে। এছাড়াও স্যাম মেন্ডেস পরিচালিত স্পেক্টার ছবিতে আরো অভিনয় করেছেন ক্রিস্টোফার ওয়াল্টস, রালফ ফিয়েনেস সহ আরো অনেকে। Tell me where he is. He's everywhere. You believed him. কলাম্বিয়া পিকচার্স এবং মেট্রো গোল্ডউইন মেয়ারের যৌথ প্রযোজনায় জেমস বন্ড সিরিজের অন্যতম ব্যয়বহুল এই ছবিটি নির্মাণে খরচ হয়েছে রেকর্ড প্রায় 30 কোটি মার্কিন ডলার। আর বিশ্বব্যাপী দর্শকদের জন্য ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে আগামী 6 নভেম্বর। অন্য কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জেরুজালেমে বিদেশি সেনা মোতায়েনের ফিলিস্তিনি প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের। পশ্চিম তীর ও গাজায় নতুন করে সংঘর্ষে নিহত 4। সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের সম্মেলনে আইএসের হামলায় নিহত 5। তুর্কি আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত করার দাবি প্রত্যাখ্যান মস্কোর। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কুন্দুজে হাসপাতালে প্রমাণ নষ্টের অভিযোগ, আগে না জানিয়ে সেখানে ঢুকে পড়ে ন্যাটোর ভারী যান, দাবি এমএসএস এর। এবং শরণার্থীদের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধের ঘোষণা হাঙ্গেরির, জাতিসংঘের উদ্বেগ, স্থায়ী সমাধানের আহ্বান ইইউ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.com। সঙ্গে থাকুন সময়।